বন্ধুরা, এই ভিডিওতে আমি ভারতবর্ষের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ড নিয়ে বলতে চলেছি। একটা সাধারণ ছেলে কিভাবে বিশাল এক সাম্রাজ্যের মালিক হয়ে উঠল। একটা সাধারণ ছেলে কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে উঠল, সেই সারদা কাণ্ড নিয়ে আমি বলতে চলেছি। নৃপেন্দ্রনারায়ণ সেন ওপার বাংলার মানুষ ছিলেন। তিনি এ বাংলায় সার্ভে অফ ইন্ডিয়ায় সার্ভিস করতেন। ওনার স্ত্রীও টেলিফোন দপ্তরে চাকরি করতেন। নৃপেন্দ্রনারায়ণের ছেলে শঙ্কর সেন, শঙ্কর খুব ভালো বক্তৃতা দিত, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। শঙ্কর চারু মজুমদারের সাথে যোগাযোগ করে এবং শঙ্কর নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। শঙ্করের বিরুদ্ধে নৃপেন্দ্রনারায়ণের কাছে অনেক অভিযোগ এসেছিল। নৃপেন্দ্রনারায়ণ ছেলেকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল ওইসব সংগঠনের থেকে দূরে সরে যেতে, কিন্তু শঙ্কর বাবার কথা শোনেনি। শঙ্কর পুলিশের হাতে ধরা পড়ে এবং শঙ্করের জেল হয়। জেলে থাকাকালীন শঙ্কর বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে পরিচয় হয়, তাদের সঙ্গে কথা বলে, আলাপ আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শঙ্করের মন মানসিকতা একটা পরিবর্তন আসে। শঙ্কর পুঁজিবাদী দিকে ঝোঁকে এবং তার মনের মধ্যে একটা ধারণা জন্মায় যে পুঁজি হলো সকল ক্ষমতার উৎস। যার পুঁজি আছে তার ক্ষমতা আছে, যেন তেন প্রকারে বৃহৎ পুঁজি সঞ্চয় করতে হবে, এরকম একটা ধারণা তার মনের মধ্যে গেঁথে যায়। জেল থেকে বেরিয়ে শঙ্কর তার বাবার কাছে যায়। নৃপেন্দ্রনারায়ণ সেনের A5 সার্ভে পার্কে একটা জমি ছিল। তো শঙ্কর বাবাকে বলল যে আপনার ওই জমিতে বসে আমি কিছু কাজকর্ম করতে চাই। নৃপেন্দ্রনারায়ণ সেন তো খুশি, বলল ঠিক আছে, তুমি কাজকর্ম করো, জমিটা তো এমনিতে ফাঁকাই পড়ে আছে, তুমি কাজকর্ম করো, কিন্তু বাবা আর ওই নকশাল আন্দোলনের দিকে যেও না। শঙ্কর বাবার ওই A5 সার্ভে পার্কে বসে কিছু বন্ধু বান্ধবদের নিয়ে জমি দালালির কারবার শুরু করলো। কিন্তু A5 সার্ভে পার্কের দিনের পর দিন ছেলে সংখ্যা বাড়তে থাকে। সেখানে প্রতিদিন সন্ধ্যের পর থেকে অনেক রাত পর্যন্ত আড্ডা হতো। ছেলেদের মধ্যে ঝামেলা, অশান্তি এইসব হতে থাকলো, চিৎকার চেঁচামেচি এসব হতে থাকলো। মাঝে মাঝে পুলিশও আসতো টাকা পয়সা নিয়ে ঝামেলা, অশান্তি। তো এলাকার লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। একদিন এলাকার একদল লোকেরা মিলে A5 সার্ভে পার্কে ঢুকে বেশ চড়াও হয়। তখন শঙ্কর সেখান থেকে পালিয়ে যায় এবং কিছুদিন গোপনে আত্মরক্ষা করে থাকে। এরপর শঙ্কর ওই দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবড়া রোড বেহালা ট্রাম ডিপোর কাছে একটা ছোট অফিস ঘর নিয়ে সে তার জমি দালালির কাজ শুরু করে। A5 সার্ভে পার্কে থাকাকালীন বেশ কিছু টাকা পয়সা সে ইনকাম করতে পেরেছিল। সেই টাকা পয়সা দিয়েই অফিস ঘরটা নিয়েছিল। দক্ষিণ কলকাতায় বিষ্ণুপুরে প্রশান্ত নস্কর আর পীয়ূষ গোয়েল নামে দুজন ব্যক্তি আছে। এদের কথা শঙ্কর শুনেছিল যে এই দুজন লোক বিষ্ণুপুর টু ধর্মতলা রুটের বাস কন্ট্রাক্টরের কাজ করে এবং বাস কন্ট্রাক্টরের কাজের পাশাপাশি এরা জমি দালালির কাজকর্ম করত। শঙ্কর এদের কথা জানতে পেরে এদের সঙ্গে যোগাযোগ করে, এদেরকে নিজের অফিসে ডাকে এবং নিজের জমি দালালির কাজকর্মের সঙ্গে এদের দুজনকে যুক্ত করে। প্রশান্ত নস্কর আর পীয়ূষ গোয়েল এরা শঙ্করের হয়ে
জমি দালালির কাজ শুরু করে। এই প্রশান্ত নস্কর আর পীযূষ গোয়েল এরা খুব দাপুটে লোক ছিল। দক্ষিণ কলকাতার বিষ্ণুপুর অঞ্চলে তাদের বেশ প্রভাব ছিল। এরা দুজনের আন্ডারে অনেক ছেলেরও ছিল। শোনা গেছে যে দিনের বেলা এদের ছেলেরা গ্রামে গ্রামে ঢুকতো, কীর্তন করে বেড়াতো, কার কত জমি আছে, কোথায় জমি আছে, এই সমস্তগুলো জেনে নিত। জেনে নিয়ে রাত্রেবেলা তাদের ওপরে চড়াও হতো। হ্যাঁ, তোমার এত বিঘা জমি আছে, সেখান থেকে 2 বিঘা দাও। এই তোমার এত বিঘা জমি পড়ে আছে, ওখান থেকে 3 বিঘা দাও। এইভাবে অত্যাচার করত। অনেক কৃষকের ওপর জোর জবরদস্তি তাদের থেকে খুবই সামান্য দামে জমি নিয়ে কিনে নিয়েছিল এই প্রশান্ত নস্কর পীযূষ গোয়েল। পরবর্তী সময়ে জানা গেছে যে এই প্রশান্ত নস্কর আর পীযূষ গোয়েল শঙ্করকে 1100 একর, শঙ্করের কোম্পানি সারদা রিয়েলিটিকে 1100 একর জমি বিক্রি করেছিল এবং নিজেদের জীবনযাত্রার আমূল পরিবর্তন করেছিল। বাড়ি গাড়ি সমস্ত কিছু করে নিয়েছিল। শঙ্কর এরপর ডালমিয়া ফার্মসেটের সাথে যুক্ত হলো। ডালমিয়া ফার্মসেটের বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে কাজ হতো। ডালমিয়া ফার্মসেটের রিয়েল এস্টেটে বাড়ি করে দেওয়া, দোকান ঘর করে দেওয়া, ইটবালি সিমেন্টের বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের কাজ হতো। শঙ্কর এই ডালমিয়া ফার্মসেটের সঙ্গে যুক্ত হলো। এরপর শঙ্কর ওই দক্ষিণ কলকাতাতেই সারদা গার্ডেনের মালিক বিশ্বনাথ বণিকের সঙ্গে যুক্ত হলো এবং বিশ্বনাথ বণিকের হয়ে কাজ করতে থাকলো। আর শঙ্করের হয়ে প্রশান্ত নস্কর পীযূষ তো আছেই, এদের সঙ্গে ছিল আরও অনেক ছেলে। বিশ্বনাথ বণিকের সঙ্গে কাজ করতে করতে বেশ কিছু দিনের মধ্যে শঙ্কর বিশ্বনাথ বণিকের খুব ঘনিষ্ঠ হয়ে যায়। কারণ বিশ্বনাথ বণিকের অন্যান্য কর্মচারীরা শঙ্কর ও শঙ্করের মতো ছেলেদের মতো অতটা পারদর্শী ছিল না। তাই বিশ্বনাথ বণিকের খুবই বিশ্বস্ত কর্মী হয়ে ওঠে এই শঙ্কর সেন। শঙ্করের এতদূর পর্যন্ত জার্নি হলো। এবার আমরা যাই বারুইপুরে অরিন্দমের দিকে। অরিন্দম, যার ডাক নাম ছিল বোম্বা বলে লোকের কাছে পরিচিত ছিল। অরিন্দমের বাবা একজন রেল কর্মচারী ছিল। খুবই সাধারণ অবস্থা, টালির চালের ঘর। অরিন্দম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অরিন্দম বাইপাসের ধারে একটা চামড়ার কারখানার কাজ করে। চামড়ার কারখানা কিছুদিন কাজ করার পর কাজটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে অটো চালাতে শুরু করে। অটো চালানোর পাশাপাশি সে জমির দালালির কাজও শুরু করেছে। এবার আমরা আসি ঢাকুরিয়ার দিকে, ঢাকুরিয়া দেবযানীর দিকে। ঢাকুরিয়ার দেবযানীর পূর্বপুরুষ বা ঠাকুরদার আমলে জমিদারি অবস্থা ভালো ছিল। বাড়ির ছাদে ময়ূরের স্তম্ভ ছিল। ঢাকুরিয়ার লোকেরা ময়ূর বাড়ি বলে ডাকত। ক্রমে আস্তে আস্তে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এমনকি দেবযানীর বাবাকে রাশন দোকানে কাজ করতে হতো। দেবযানীর মা সর্বরী দেবীকে আচার বিক্রি করতে হতো। দেবযানী পড়াশোনায় খুবই ভালো ছিল। সেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়তে শুরু করলো। আর শঙ্কর বিশ্বনাথ বণিকের সারদা গার্ডেনের হয়ে তখন কাজ করছে। বিশ্বনাথ বণিক খুন হয়। কাছাকাছি একটা জমি পরিদর্শনে গেছিল। সকাল 11:42। অপরিচিত কেউ বা কারা তাকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে। খুব দ্রুততার সঙ্গে ময়না তদন্ত থেকে মৃতদেহ সৎকার কাজ সম্পন্ন হয়ে গেল। দুজনের সঙ্গে শঙ্করকেও জেলে যেতে হয়েছিল, কিন্তু বিশ্বনাথ বণিকের স্ত্রী
কিছুদিন মামলা মোকদ্দমা করলেও প্রায় নীরবই ছিল। বিশ্বনাথ বণিকের আরও 2 ভাই ছিল, তারাও প্রায় নীরবই ছিল, কারণ বিশ্বনাথ বণিকের ব্যাকগ্রাউন্ড ক্লিন ছিল না। সাক্ষীপক্ষের অনুপস্থিত, তাই মামলা বেশি দূর গড়ায়নি। শঙ্কর জামিনে মুক্তি পায় এবং শঙ্কর নিজেকে মুক্ত করার জন্য উচ্চ আদালতে আপিল করে। এরপর শোনা যায় নাকি শঙ্কর কিছুদিন বেপাত্তা ছিল, শঙ্করের খোঁজ পাওয়া যায়নি। শঙ্কর নাকি উত্তরপ্রদেশে গিয়েছিল এবং সেখান থেকে নাকি তিনি বিদেশে চলে যায়, এবং গল্প শোনা যায় যে শঙ্কর বিদেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করে নিজের রূপ, নিজের চেহারা বদলে ফেলে। তারপর শঙ্কর ফিরে আসে। ফিরে এসে শঙ্করের তার নাম চেঞ্জ হয়ে যায়। ফিরে এসে শঙ্কর সুদীপ্ত সেন নামে পরিচিত হয় এবং সুদীপ্ত সেন নামেই তার সমস্ত কিছু কাজকর্ম পরিচালিত হয় এবং তখন থেকে তিনি সুদীপ্ত সেন নামেই সবার কাছে পরিচিত। শঙ্কর রোজ ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলল। রোজ ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে সে তার কাজকর্ম, রিয়েল এস্টেটের কাজকর্ম চালাতে শুরু করলো। শঙ্করের এক কাকা ছিল ভূদেব, তার একটি শিল্প সংস্থা ছিল। শিল্প সংস্থা বলতে অর্থলগ্নি সংস্থা, সঞ্চয়িনী নামে। তো ভূদেববাবু ওই অর্থলগ্নি সংস্থা থেকে শঙ্করের মাথায় নিজেও অর্থলগ্নি সংস্থা খোলার পরিকল্পনাটা ঘুরপাক খাচ্ছিল। তো তার ওই আত্মীয় কাকার সাথে আলাপ আলোচনাও করে। তার কাকা ভূদেববাবু পঞ্জি স্কিমের ভিত্তিটা বলেছিল শঙ্করকে, যে নতুন আমানতকারীদের থেকে টাকা নিয়ে পুরনো আমানতকারীর টাকা শোধ করে দেওয়া। এই পঞ্জি স্কিমের ভিত্তির উপরই গড়ে উঠেছিল সঞ্চয়িনীর অর্থলগ্নি সংস্থা। শঙ্কর ওই তার আত্মীয় কাকার থেকে তার ভেতরে একটা প্রেরণা এসেছিল যে সেও তাহলে পারবে অর্থলগ্নি সংস্থা খুলতে। এই সঞ্চয়িনী অর্থলগ্নি সংস্থা পরবর্তী সময়ে সরকার ব্যান্ড করে দিয়েছিল, এটা পুরোপুরিভাবে ফল্ট ছিল। শঙ্কর এরপর রোজ ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড তো প্রথমে খুলেই ফেলেছে, তারপর সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি খুলে ফেলল। সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি রিয়েল এস্টেটের কাজকর্ম করতে থাকলো। প্রশান্ত নস্কর, পীয়ূষ গোয়েল এরা বিষ্ণুপুর, উত্তরবাদী ভাষা মৌজা অঞ্চল থেকে জমি সংগ্রহের কাজ কর্ম করতে থাকে। এরা ফ্ল্যাট বিক্রি, জমি বিক্রি, মহিলা নামতলা, বিষ্ণুপুর ওই সমস্ত অঞ্চল থেকে একের পর এক জমি কবজা করে এবং শঙ্করকে বিক্রি করে। শঙ্কর তা সারদা গার্ডেনের হয়ে কাজে লাগিয়েছিল এবং নিজের কোম্পানির হয়েও কাজ করতে থাকে, সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি। এদিকে অরিন্দম অটো চালাচ্ছে, জমির দালালি করছে। অরিন্দম একটা শিল্পসাথী সংস্থার সাথে যুক্ত হলো। বাসুদেব বাগচি মালিক শিল্পসাথী সংস্থার, ডাকনাম বাচ্চু। তো অরিন্দম এই শিল্পসাথী সংস্থার সাথে যুক্ত হয়ে শিল্পসাথী সংস্থার হয়ে আমানতকারীদের থেকে টাকা তুলতে থাকলো। অরিন্দমের বেশ ছেলে সংখ্যা বেড়ে গেল এবং সেই ছেলেরা অরিন্দমের হয়ে শিল্পসাথীর কাজ করতে থাকতো। আমানতকারীদের থেকে টাকা তোলা, ওই 2 বছরে ফেরত দেওয়া স্কিম, 3 বছরে ফেরত দেওয়া স্কিম,
এরকম শিল্পসাথী সংস্থা ছিল। কিছুদিন এই কাজ করার পর টাকা পয়সা নিয়ে অরিন্দমের সাথে শিল্পসাথীর মালিকের ঝামেলা বাঁধে এবং অরিন্দম শিল্পসাথী ছেড়ে দেয়। সুদীপ্ত সেন অরিন্দমকে তার সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানিতে টেনে নেয় এবং বারুইপুরে সুদীপ্ত সেন ওই সারদা রিয়েলিটি কোম্পানির শাখা খোলার জন্য অরিন্দমকে কাজে লাগায়। অরিন্দম শিল্পসাথী ছেড়ে সুদীপ্ত সেনের সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানিতে যোগ দেয়। সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানিতে একের পর এক কর্মচারী কাজে যোগ দেয়। সারদা গার্ডেনের বিশ্বনাথ বণিকের সারদা গার্ডেনের শেয়ার হোল্ডারের মালিক ততদিনে একমাত্র সুদীপ্ত সেনই হয়ে ওঠে। তাই খাতায় কলমে সারদা গার্ডেনের মালিক সুদীপ্তকেই ধরা হয়। অরিন্দম সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির সাথে কাজ আরম্ভ করলো। বারুইপুরে তার আন্ডারে একের পর এক ছেলে সংখ্যা বাড়াতে থাকে। আমানতকারীদের থেকে টাকা তোলে সেই সমস্ত ছেলেরা, তুলে শঙ্কর তখন তো আর শঙ্কর নাম নয়, তখন তিনি সুদীপ্ত সেন নামে পরিচিত হয়েছে। সুদীপ্ত সেনের সারদা রিয়েলিটি কোম্পানিতে টাকা পাঠাতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় অরিন্দমের যে জমি ছিল সেই জমিগুলো একের পর এক সুদীপ্ত সেনের সারদা রিয়েলিটিকে বিক্রি করে। এরপর সুদীপ্ত সেন একটা একটা করে কোম্পানি খোলার জার্নি শুরু করে। সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানিতে কাজে যোগ দেয় কয়েকজনের নাম পাওয়া যায়। দেবকী, খড়গপুরের দেবকী, পৌলমী, মিতালি, দক্ষিণ কলকাতার মিতালি, অশোকবাবু সারদা রিয়েলিটির প্রথমের ডিরেক্টর হিসেবে সুদীপ্ত সেন তাকে রেখেছিলেন। এরা প্রথম অবস্থা খুব সামান্যতম মাইনেতে কাজ করত। পরবর্তী সময়ে এদের মাইনে চচ্চড়িয়ে বেড়ে যায়। তার কারণ হচ্ছে এরা এক একটা অঞ্চল থেকে এমন সুন্দরভাবে কাজ করেছিল, আমানতকারীদের টাকা সারদা রিয়েলিটিতে এনেছিল, যে কারণে তাদের খুব দ্রুত পদোন্নতি ঘটে। সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি কলকাতা শেক্সপিয়ার সরণির ওপর বিশাল সুসজ্জিত অট্টালিকা বিল্ডিং নিয়ে গড়ে ওঠে সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি কলকাতা শেক্সপিয়ার সরণি শাখার ওপর। এবং সেখানেই সুদীপ্ত সেন সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিটা বার করে। সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে কাজে যোগ দেয় এই দেবযানী এমএ পাস করলো। এমএ পাস করার পর কিছুদিন এয়ার হোস্টেজের প্রশিক্ষণ নিল। নেওয়ার পর সে ওই সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে মাত্র 15,000 টাকায় রিসেপশনিস্ট কাম টেলিকলার হিসেবে যোগদান করে এবং শঙ্কর তাকে গৌহাটিতে পোস্ট করে দেয়। শঙ্কর এরপর ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড প্রাইভেট লিমিটেড কোম্পানিটা খুলল গৌহাটির দিকে, আসামে তাদের প্রচারের জন্য, ব্যবসার প্রসারের জন্য। এবং সেখানে আসামের মন্ত্রী স্থানীয় লোকেদের সাথে বৈঠক করে সেখানে একটা বিস্কুট কারখানাও কিনে নিল। ভিভগার প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে আসামের বিস্কুট কারখানা কিনে নিল এবং আসামে 90 বিঘা জমিও তিনি কিনলেন
তারপর আসাম থেকে হিমাচল প্রদেশে 100 বিঘা জমি ইনভেস্ট করলেন। অরিন্দম একের পর এক বারুইপুর শাখা খুলতে শুরু করেছে। অরিন্দমের ছেলে সংখ্যা, চেন সংখ্যা ক্রমশই বাড়তে থাকে এবং একটা সময় অরিন্দমের এজেন্ট সংখ্যা হয়ে গেছিল 12,000-এর মতো এবং সমগ্র দক্ষিণ 24 পরগনার 22টা শাখা খুলেছিল সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি। ওই বারুইপুর স্টেশন রোডের কাছে বিশাল বড় সুসজ্জিত সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির অফিস করে তুলেছিল অরিন্দম এবং ওই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্টে, ফ্ল্যাট এই সমস্ত কিছুতে তার বিনিয়োগ করা ছিল এবং সারদা রিয়েলিটিকে সে জমি বিক্রি করত কিন্তু অনেক বেশি দামে। 40 বিঘার একটা হিসেব দেখানো হয়েছে, যেখানে 50,000 টাকা কাটা পিছু দাম ছিল, সেখানে অরিন্দম 3 লাখ টাকা করে কাটা পিছু নিয়েছিল। 20 কোটি টাকা অরিন্দম কামিয়েছিল। এরপর দেবযানীকে কলকাতা সরণির শাখায়, শেক্সপিয়ার সরণির শাখায় ডেকে নেওয়া হয়। ডেকে নিয়ে দেবযানীকে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে দেওয়া হয়। তার মাইনে হয় 1 লাখ টাকা, চেক 1 লাখ টাকা। দেবযানীকে কাজ দিয়েছিল ব্যাংকিং বিভাগে দেখাশোনার জন্য এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যানালাইসিস করার জন্য। শঙ্কর এবার আসামের ব্যবসা প্রসারে মনোযোগ দেয়। আসামের মন্ত্রী গগৈর সাথে যোগাযোগ করে। মন্ত্রী গগৈ আসামের ব্যবসা প্রসারের জন্য এবং বিস্কুট কারখানার জন্য 4 লাখ টাকা নিয়েছিল। আসামের সাংবাদিক রিনিকি, তিনি আসামে এখন সময় চ্যানেল নিয়ে সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির ব্যবসার জন্য 2,74,00,000 টাকা দিয়েছিলেন এবং শঙ্করের 90 বিঘা জমিও সেখানে ইনভেস্ট করা থাকে। তারপর বোলপুর, লাটাগুড়িতে হোটেল রেস্টুরেন্ট গড়ে ওঠে। বীরভূমে কোপাই রেস্টুরেন্ট গড়ে ওঠে। একের পর এক রেস্টুরেন্ট কোম্পানিও সুদীপ্ত সেন বার করতে থাকে। সারদা গার্ডেন প্রাইভেট লিমিটেড, সারদা হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড, এরকম একের পর এক কোম্পানি গড়ে ওঠে। সারদা রিটেল চেন, সারদা বিল্ডিং ফার্ম, সারদা ইনফ্রা, একের পর এক কোম্পানি খুলতেই শুরু করে এই সুদীপ্ত সেন। দেবকী 6,000 টাকা মাইনে থেকে, খড়গপুরের দেবকী 6,000 টাকা মাইনেতে ঢুকেছিল, তার মাইনে 20,000 টাকা হয়ে গেল। সে পশ্চিম মেদিনীপুর আর উড়িষ্যার হয়ে কাজ করতে শুরু করলো। উড়িষ্যায় কোথাও 40 বিঘা, কোথাও 60 বিঘা, এরকম সমস্ত জমি বিনিয়োগ হয়েছিল সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির এবং সেখানে একের পর এক সারদা রিয়েলিটির শাখা খুলতে থাকে এবং সেখান থেকে সারদার এই এজেন্টের মাধ্যমে আমানতকারীদের থেকে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করা গেছিল। আমানতকারীরা উড়িষ্যা থেকে ভালোই সাড়া দিয়েছিল। পরবর্তী সময়ে
জানা গেছে এই উড়িষ্যা থেকে 170 কোটি টাকা সারদার অ্যাকাউন্টে জমা পড়েছিল। এরপর আসে মনোজ নিয়োগীকে শিলিগুড়ি, বর্ধমান, শিলিগুড়ি, উত্তরবঙ্গের ওই সব দিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে শাখা অফিস গড়ে ওঠে। পৌলমী, মালদা অঞ্চলের দিকে তার এজেন্টদের মাধ্যমে শাখা অফিস গড়ে ওঠে। শিলিগুড়ি, বর্ধমান ওইসব মনোজের ওই দিক থেকে প্রতি মাসে সারদা রিয়েলিটি কোম্পানিতে 1.5 কোটি টাকা করে আসতো। মিতালি, দক্ষিণ কলকাতার বেলঘরিয়া মিতালি তার স্বামীকেও কাজে লাগায়। এক সময় তার স্বামী তো বিশাল বড় সারদা সাম্রাজ্য খুলে বসে থাকে। মনোজ নিয়োগী এবার বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, ঝাড়খণ্ড ওইসব থেকে ব্যবসা প্রসার করতে থাকে সেখানে এজেন্টদের মাধ্যমে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই পুরুলিয়া, বীরভূম, আসানসোল, দুর্গাপুর ওইসব সাইডে লোহা আর কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করেছিল অশোক নিয়োগী, এবং তারা সারদা ব্যবসার প্রসারের কাজকর্ম করেছিল। সেখান থেকে জানা গেছে এই লোহা আর কয়লা মাফিয়ারা প্রতি মাসে 16 থেকে 17 কোটি টাকা সারদা রিয়েলিটি কোম্পানিতে পাঠাতো। আর ওই বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল ওইসব অঞ্চল থেকে এসেছিল 40 কোটি টাকার মতো সারদার অ্যাকাউন্টে জমা পড়েছিল। বারুইপুরের বোম্বা অরিন্দম প্রচুর এজেন্ট হয়ে যায় এবং ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গড়ে ওঠে সারদার শাখা অফিস। সারদার এজেন্টরা বিভিন্ন গ্রামে যেত, দোকানে যেত, স্টেশনে ঘুরতো, বাজারে যেত মানুষের, এমনকি গ্রামের চাষিদের কাছে গিয়েও বোঝাতো যে আপনার টাকা সারদাতে টাকা রাখেন, 2 বছরে ডবল হয়ে যাবে, 3 বছরে ডবল হয়ে যাবে। সারদার বিভিন্ন ছবি দেখানো হতো। কাঁথিতে 9তলা ফ্ল্যাট হচ্ছে এবং ওখানে সারদার কাজকর্ম করা হবে। তারপর বাইপাসের ধারে এত বিঘা জমি আছে, সেখানে কাজকর্ম চালু হয়ে গেছে, এরকম সমস্ত ছবি দেখানো। আসামের বিস্কুট কারখানা কাজ চলছে, এরকম সমস্ত ছবি দেখানো হতো। এরপর শঙ্কর মানি মার্কেটিং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার শিবনারায়ণ দাসের সঙ্গে যোগাযোগ করে। শিবনারায়ণ দাস প্রয়াগ সংস্থার হয়ে কাজ করত। তখন প্রয়াগ খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। শিবনারায়ণ দাসকে শঙ্কর তার সারদা রিয়েলিটি কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত করেন। শিবনারায়ণ দাস বলেছিল যে বিনিয়োগকারীদের থেকে 30% অ্যামাউন্ট নিজেদের কাছে রাখবে, বাকি অ্যামাউন্টটা 10-12 বছরে সুদে আমানতকারীদের ফেরত দিয়ে দেবে। শিবনারায়ণ দাস সুদীপ্ত সেনের হয়ে কাজ করতে থাকে। তারপর কিছুদিন পর শিবনারায়ণ দাস প্রয়াগের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ছেলেদের এই সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির টেনে এনেছিল এবং সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করিয়েছিল।
মিতালি মিতালি দক্ষিণ কলকাতায় অ্যাপার্টমেন্ট নিয়ে ফেলল। দেবকীও দক্ষিণ কলকাতায় অ্যাপার্টমেন্ট নিয়ে ফেলল। দেবযানী তার পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট নিল। এবং সুদীপ্ত সেন বুঝেছিল দেবযানীর মধ্যে ট্যালেন্ট আছে এবং দেবযানী খুবই সৎভাবে কাজ করে। দেবযানীর কোম্পানির প্রতি দায়বদ্ধতা আছে, আছে, সে দায়িত্ব সহকারে কাজ করে। তো দেবযানীকে একটা 4 তলার আবাসন, একটা স্করপিও গাড়ি, ব্যাংকে 30 কোটি টাকা দিয়ে দেওয়া সুদীপ্ত সেন করেছিল। কারণ দেবযানীকে ওপরে তিনি ভরসা করেছিল ভীষণভাবে। আসাম থেকে দেবযানীর হিসেবে আসাম থেকে 40 কোটি টাকা এসেছিল সারদার অ্যাকাউন্টে। সেখান থেকে আমানতকারীরা টাকা জমা করেছিল। বোম্বা অরিন্দম বারুইপুর ব্রাঞ্চ থেকে আস্তে আস্তে এই অরিন্দম বারুইপুর ব্রাঞ্চে প্রায় দক্ষিণ 24 পরগনা 22টা শাখা করেছিল এবং ওখান থেকে সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানিতে 30 কোটি টাকা তিনি আমানতকারীদের টাকা দিয়েছিলেন। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা তাদের সঞ্চয়, সারাদিনের সঞ্চয় যেটুকুনি পয়সা হাতে থাকে সেটুকুনি পয়সা এজেন্টদের হাতে তুলেছিল। এজেন্টরা বাড়ি বাড়ি চলে যেত, এতে আমানতকারীদের সুবিধা হতো। তারা যার যেরকম সঞ্চয়, কারো হয়তো 2 বিঘা জমি ছিল, সে জমিটা বিক্রি করে দিয়ে সে সারদাতে টাকা দিয়েছিল। সার্ভিসিং করে রিটায়ারমেন্টের পুরো টাকাটাই সারদার হাতে দিয়ে দিয়েছিল। সারদা এজেন্টদের হাতে, যে টাকাটা 2 বছরে বা 3 বছরে ডবল হবে। কারণ মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করেছিল, সারদার এজেন্টদের হাতে তুলে দিয়েছিল। সারদা এজেন্টদের পক্ষ থেকে এটাই বোঝানো হয়েছিল যে 2 বছর বা 3 বছরে টাকা ডবল হয়ে যাবে। এইভাবে সারা রাজ্য জুড়ে সারদার শাখা করে ওঠে। যেমন বহরমপুরে বলরাম কান্টারি বলে একজন ছিল, তার আন্ডারে 150 জন এজেন্ট হয়ে গেছিল যারা সারদা রিয়েলিটির হয়ে কাজ করত। শঙ্কর মিডিয়া গ্রুপকে স্ট্রং করতে শুরু করলো। দেশকাল পাবলিকেশন, সকালবেলা, নিউজ বাংলা, প্রভাতী বার্তা, উর্দুতে আজাদ হিন্দ পত্রিকা বার করতে শুরু করলো। দেশকাল পত্রিকা ডিরেক্টর দেবযানীকে করা হলো। তারপর ভিভগার প্রাইভেট লিমিটেড, বেঙ্গল মিডিয়া প্রাইভেট লিমিটেড খোলা হলো, দেবযানী ডিরেক্টর পদ। ত্রিপুরা থেকে সুশীল চৌধুরী নিয়মিত প্রতিদিন সকালবেলা কাগজটা প্রকাশিত করত। আহমেদ হোসেন কাগজগুলোর সম্পাদক হিসেবে কাজ করতেন। তিনি কাগজের জন্য 16 কোটি টাকা সারদার অ্যাকাউন্ট থেকে দিয়েছিলেন। সুদীপ্ত সেন এরপর একের পর এক কোম্পানি খুলতে শুরু করে এবং মিডিয়া চ্যানেলকে স্ট্রং করার জন্য সে বিভিন্ন চ্যানেল কিনতে থাকে। আসামে তো এখন সময়ের চ্যানেলে প্রচারিত হচ্ছে তারা মিউজিক, তারা চ্যানেল, তারা নিউজ, চ্যানেল 10, সাউথ এশিয়া, এমন সব চ্যানেল কিনেছিল। শঙ্কর এই সুদীপ্ত সেন তার ব্যবসার প্রসারের জন্য রাজনৈতিক মহলে নেতা মন্ত্রীদের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিল এবং তাদেরকে
নিজের ব্যবসার প্রসারের জন্য তাদেরকে ব্যবহার করেছিল, বিভিন্নভাবে সাহায্য করা। সরকার 2011 সালে সরকার আসে, নতুন সরকার। এই নতুন সরকার, তার আগে সারদা সাম্রাজ্যের উত্থানের আগে এই সরকার বিরোধী পক্ষ ছিল। সুদীপ্ত সেন এই বিরোধী পক্ষের সঙ্গে হাত মিলিয়ে, তাদের সহযোগিতা করে, তাদেরকে নিজেদের ব্যবসার সঙ্গে জড়িত করে এই বিশাল সারদা সাম্রাজ্যের ভিত্তিটা গড়ে তুলেছিল। শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে ওতপ্রোতভাবে সুদীপ্ত সেন যুক্ত ছিল। সে কারণে ব্যবসাও সরকারের বিরোধী দল সরকারে আসার যেরকম রাস্তা তৈরি হয়েছিল, যদিও সময়টা অতি দীর্ঘ, 1990-এর দশক থেকে শুরু করে 2011 সাল বিরোধী পক্ষ সময় লেগেছিল সরকারে আসতে। 7বার নির্বাচন হয়ে গেছে। 7বার নির্বাচনের পর বিরোধী পক্ষ আসে সরকারে। এই সময়কালীন হচ্ছে সারদা শুরু থেকে উত্থানের সময়। সুদীপ্ত সেন বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে যুক্ত ছিল। দক্ষিণ কলকাতার বিষ্ণুপুরে তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র স্বামীনাথন মন্দিরে উদ্বোধন করে এবং সুদীপ্ত সেন সেখানে টাকা সাহায্য করেছিল। প্রকাশ্য জনসভায় সেদিন মদন মিত্রও ছিল, সুদীপ্ত সেনও ভাষণ দিচ্ছিলেন যে আমি স্বামীনাথন মন্দিরের জন্য 1 কোটি টাকা দান করছি। তারপর মদন মিত্র বিভিন্নভাবে তিনি সারদাকে আশ্বস্ত করেছিল এবং সারদা ব্যবসার প্রসারে সহযোগিতা করেছিল। এই মদন মিত্র 2011-তে কামারহাটি থেকে জয়লাভ করে এবং সারদা এমপ্লয়মেন্ট বিভাগের সভাপতিও হয়। বিরোধী পক্ষের নেতাদের থেকে বিরোধী পক্ষ যখন সরকারে এলো, তার সরকারে আসার আগে নির্বাচনে বিভিন্ন সভাপতি, সহসভাপতি তাদেরকে অর্থ দিয়েছিল সুদীপ্ত সেন নির্বাচনী প্রচারের জন্য। এমনকি তাদেরকে নিজের সারদা মিডিয়া গ্রুপে সিইও করেছিল। কুণালবাবুকে সুদীপ্ত সেন তার মিডিয়া চ্যানেলে সিইও করে। কুণালবাবু চ্যানেল বিক্রির জন্য সুদীপ্ত সেনকে রমেশ গান্ধীর সাথে যোগাযোগ করিয়ে দেয়। রমেশ গান্ধী সাংবাদিক মনোরঞ্জনার সাথে সুদীপ্ত সেনের পরিচয় করিয়ে দেয়। মনোরঞ্জনা চ্যানেল বিক্রির জন্য 32 কোটি টাকা নিয়েছিল, আর রমেশ গান্ধী 21 কোটি টাকা। সম্প্রচার ম্যানেজিং ডিরেক্টর রতিকান্ত তিনি বলেছিল যে যদিও চ্যানেল বিক্রি করে আমি কোনো পয়সা নিইনি, পাইনি, শঙ্কর সুদীপ্ত সেন কোনো রকম অর্থ দেয়নি। তারা নিউজ চ্যানেলে তো 1400 জন সাংবাদিক ছিল, মহিলা সাংবাদিক, যারা একজন 35,000 টাকা মাইনে থেকে 1.5 লাখ টাকা মাইনে করে দেওয়া হলো। তারা নিউজ প্রতিটা ঘরে ঘরে চলতে শুরু করেছিল সেই সময়। শঙ্কর শিল্পী শুভ্রা প্রসন্ন মজুমদারের কাছ থেকে দেবকৃপা প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কিনে নিয়ে ওই এখন সময় চ্যানেলটা চলতো। 16.5 কোটি টাকায় কিনেছিল। শুভ্রা প্রসন্ন নিয়েছিল, যদিও ওই কোম্পানিতে আরও 12 জন শেয়ার হোল্ডার ছিল। সবার মধ্যে টাকাটা ভাগ করা হয়েছিল। শঙ্কর ত্রিপুরা জৈব রাসায়নিক ইউনিট গড়ে তুলল। সেখানে জমি নেওয়া হয়েছিল, গবাদি পশু কেনা হয়েছিল। শিবনারায়ণ দাস ডিরেক্টর পদ ছেড়ে দিলেন। শিবনারায়ণ দাসের ডিরেক্টরশিপের হিসেবে দেখিয়েছিল যে তিনি 397 কোটি টাকা জমা করেছেন এবং
175 কোটি টাকা শোধ করেছেন। এই 175 কোটি টাকাটা কিন্তু আমানতকারীদের ফিরিয়ে দেওয়া টাকা ছিল না। শিবনারায়ণ দাস শঙ্করকে বলেছিল যে প্রয়াগের হেড অফিস তো বন্ধ হয়ে গেছে, প্রয়াগ মার্কেট থেকে প্রায় 900 কোটি টাকার মতো তুলেছে, কিন্তু সেই টাকা ফিরিয়ে দিতে পারছে না। প্রয়াগ তো নিজেদের প্রচারের জন্য ফিল্ম স্টার শাহরুখ খানকে এনে ফিল্ম সিটি করতে চলছে, ফুটবলারদের হেলিকপ্টার দিচ্ছে, অথচ প্রয়াগ আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। প্রয়াগ সংস্থা বন্ধ হয়ে গেছে। শিবনারায়ণ দাস সুদীপ্ত সেনকেও উপদেশ দেয় যে আপনিও সাবধান থাকুন, ইডি কিন্তু আপনার পেছনে পড়ে যাবে। খবরটা যদিও ভেতরে ভেতরে চলছিল, অর্থ সচিব কেন্দ্রেও চিঠি পাঠিয়েছিল এই সমস্ত আমানতকারীদের থেকে টাকা তোলা ফান্ডে অর্থলগ্নি সংস্থা ফান্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চিঠি পাঠিয়েছিল অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। শঙ্কর কিন্তু শিবনারায়ণ দাসের প্রতি সন্দেহ হয় যখন শিবনারায়ণ দাস ইস্তফা নিয়ে নেয়। শঙ্কর মনে মনে পরিকল্পনা করতে থাকে, হয়তো এই সারদা সাম্রাজ্যে কোথাও ঘুণ পোকা ধরেছে। শঙ্কর তাই দেবযানীকে ব্যাংকিং বিভাগে রাখে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট ভালো করে অ্যানালাইসিস করার কথা বলে। শিবনারায়ণ দাস পার্সোনালি পরবর্তী সময়ে জানানো গেছে যে তিনি 200 কোটি টাকার মতো সরিয়েছেন। শিবনারায়ণ দাসের একটা নিজস্ব সিলিকন ইন্ডাস্ট্রি বলে নিজস্ব কোম্পানি ছিল। তিনি সিলিকন ইন্ডাস্ট্রিতে যে ইনভেস্ট করেছিলেন তার পুরো টাকাটাই, বেশিরভাগ টাকাটাই সারদা রিয়েলিটির ছিল। সুদীপ্ত সেন সারদা মেডিটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি খোলে এবং সারদা মেডিটেক প্রাইভেট কোম্পানির হয়ে সরকারকে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল দেওয়া সারদা হেলথ কেয়ার কোম্পানি খোলে। এরকম অজস্র সব কোম্পানি খুলতে থাকে। যে কটার নাম পাওয়া গেছে সেই সংখ্যায় শঙ্কর 158টা কোম্পানি খুলেছিল। আসামে ছিল তার 106টা ব্যাংক অ্যাকাউন্ট। 158টা কোম্পানি খুলেছিল। দেবকী 137টা কোম্পানির ডিরেক্টর হয়। দেবকীর হিসেবে মনোযোগীর হিসেবে দেবকী উড়িষ্যা থেকে 170 কোটি টাকা আমানতকারীদের সারদার অ্যাকাউন্টে জমা করেছিল হিসেবে, এবং পুরীর অ্যাপার্টমেন্ট ছিল, গেস্ট হাউস অ্যাপার্টমেন্ট ছিল, অ্যাপার্টমেন্টগুলো 1.5 কোটি টাকা করে বিক্রি করেছিল। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম 40 কোটি টাকা এলেও আর্থিক বর্ষে ফেরত দিতে হবে 60 থেকে 65 কোটি টাকা। সুদীপ্ত সেন তার ব্যবসা পরিসরের জন্য বেশিরভাগ টাকাটাই চ্যানেলের পেছনে, মিডিয়া গ্রুপের পেছনে খরচ করে ফেলেছিল। দেবযানী অবস্থার পরিবর্তন হয়, বিপুল অর্থের মালিক হয়ে দেবযানীর বাস্তবতাকে ভুলে সে তার প্রমোটারি ব্যবসা শুরু করলো। বিভিন্ন প্রমোটারদের টাকা দেওয়া, পুরনো বাড়ি ভেঙে কনস্ট্রাকশন করা, তারপর দুর্গাপুজোর টাকা দেওয়া, এলাকার মানুষদের টাকা ধার দেওয়া,
ইত্যাদি সব করতে শুরু করলো। তার বন্দুকধারী সব বডিগার্ড সারদার অ্যাকাউন্টে অফিসে যে টাকাগুলো জমা করা হয়নি বস্তাবন্দি করে সেই টাকা মাঝরাতে দেবযানী ঘরে পাঠিয়ে দেওয়া হতো। শঙ্কর মনে মনে প্রবাদ গুনছিলেন, কারণ সময় আস্তে আস্তে এগিয়ে আসছিল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। শঙ্কর শেক্সপিয়ার সরণির শাখা অফিসটা তুলে দিল। শেক্সপিয়ার সরণির অফিস তুলে দিয়ে শঙ্কর সল্টলেক মিডল্যান্ড পার্কে নতুন অফিস করলেন এবং সেখানেই সমস্ত কাজকর্ম হতে শুরু করলো। তারপর বাংলাদেশ লাগোয়া এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক করে শঙ্কর বাংলাদেশে ব্যবসা প্রসারে আগ্রহী হলেন। বাংলাদেশের এজেন্টরা, ব্যবসায়ীরা সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির কাজকর্ম করতে চাইলেন এবং বাংলাদেশেও সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানি শাখা অফিস গড়ে উঠতে থাকলো। সেখানকার এজেন্টরা বলেছিল, ব্যবসায়ীরা বলেছিল যে আপনি বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা আপনাকে ডবল রিটার্ন করব। বাংলাদেশে সারদার ব্যবসা চলা শুরু থেকে ব্যবসা মায়ানমারের দিকেও গেছিল। মায়ানমারেও সারদা রিয়েলিটি কোম্পানির ব্যবসা চালু হয়ে গেছিল। শঙ্কর মিডল্যান্ড পার্কে ওই কর্মচারীরা অনেক রাত পর্যন্ত কাজ করত। অনেক প্ল্যানিং ছিল কীভাবে আমানতকারীদের, কারণ সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। অনেক রাত পর্যন্ত কর্মচারীদের নিয়ে বসে আলাপ আলোচনা কীভাবে এই সারদা সাম্রাজ্যকে রক্ষা করা যায়। প্রয়াগ বন্ধ হয়ে গেছে, ইডি খুব তৎপর হয়ে উঠেছে। রোজ ভ্যালি, সারা ভারতবর্ষ কাঁপানো এই রোজ ভ্যালি সংস্থা, বিলাসবহুল ফিল্ম স্টাররা হোটেল রেস্টুরেন্টে আসছে, সুইমিং পুল, বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং চলছে। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে রোজ ভ্যালির ব্যবসা ছড়িয়ে পড়ে। হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন পঞ্জি স্কিম। রোজ ভ্যালি, একটা বাচ্চা ছেলেমেয়েরাও পর্যন্ত হাতে রোজ ভ্যালির বই নিয়ে সে এজেন্ট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে মানুষের ঘরে যাচ্ছে, গিয়ে টাকা তুলছে। রোজ ভ্যালি এতই প্রচার ছিল, টিভি চ্যানেলে রোজ ভ্যালির বিজ্ঞাপন দেওয়া হতো, ফিল্ম স্টারদের দিয়ে দেখানো হতো। কিন্তু রোজ ভ্যালি আমানতকারী যখন সময় এলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, গৌতম কুণ্ড ফেরার হয়ে গেল এবং অবশেষে ধরা পড়ল শঙ্কর ওরফে সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন কিন্তু নিজের মনে মনে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো, কারণ সুদীপ্ত সেনের এতগুলো কোম্পানি হয়েছিল। কোনো কোম্পানির ডিরেক্টর দেবকী, বেশিরভাগ দেবকী ছিল, 137টা কোম্পানির চালাতো। দেবযানী, মিতালি, পৌলমী, শঙ্করবাবু, মনোজ নিয়োগী, এমনকি নিজের বাড়ির চাকর হেমন্তকেও ডিরেক্টরশিপ দিয়ে দিয়েছিল। এতগুলো কোম্পানি ছিল। সারদা হোম বিল্ডিং, সারদা এক্সচেঞ্জ, এরকম অনেক, সারদা হাউজিং কমপ্লেক্স, আবাসন গড়ার পরিকল্পনা হয়েছিল। সারদা রিয়েল এস্টেটের অনেকগুলো, দক্ষিণ কলকাতায় বেশ কিছু সারদা অ্যাপার্টমেন্ট ছিল এবং সেখানে সারদা আবাসন প্রকল্পও গড়ে উঠেছিল, যেগুলো প্রশান্ত নস্কর আর পীয়ূষ গোয়েল সেই ফ্ল্যাটগুলো সব বিক্রি করেছিল এবং সেগুলো ন্যূনতম অবস্থা, পরিষেবা অতটা ভালো ছিল না, নিকাশি ব্যবস্থা ভালো ছিল না,
যারা ফ্ল্যাট কিনে পস্তাচ্ছিল যে না ফ্ল্যাট বিক্রি করে চলে যাবো, এই প্রশান্ত নস্কর, পীয়ূষ গোয়েল এতই দাপুটে ছিল যে এদের হাতেই ফ্ল্যাট বিক্রি করে যেতে হবে, অন্য লোককে ফ্ল্যাট বিক্রি করতে পারবে না, এইরকমভাবে চাপ সৃষ্টি করা হতো। সল্ট লেকে মিডল্যান্ড পার্কে অনেক রাত পর্যন্ত সুদীপ্ত সেন তার কর্মচারীদের নিয়ে কাজকর্ম করত এবং মধ্যরাতে গাড়ি করে কর্মীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। এত টাকা আসছে কিন্তু ফান্ড শূন্য হয়ে যাচ্ছে, কারণ শঙ্কর ব্যবসার প্রসারের জন্য ফুটবলাররা সারদার লোগো পরে প্রচারিত হবে, তারা পয়সা নিচ্ছে, কেউ 70 লক্ষ টাকা করে নিচ্ছে মাসে। ফুটবল ক্লাবের সেক্রেটারি তারা সারদার প্রচারের জন্য টাকা নিচ্ছে। চ্যানেল সিইও, রাজনৈতিক নেতা, তিনি 16 লক্ষ টাকা করে নিচ্ছে। দেবযানীকে দিয়ে শঙ্কর, সুদীপ্ত সেন দেবযানীকে দিয়ে এই ব্যবসার রক্ষার্থে দেবযানীকে ব্যবহার করলো। দেবযানী পুলিশ কমিশনার রজত সিংয়ের সঙ্গে যোগাযোগ করলো যাতে রিজার্ভ ব্যাংকের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এই জন্য ওই পুলিশ কমিশনার রজতবাবু মাস গেলে প্রচুর টাকা নিত। মনোজ নিয়োগী পার্সোনালি অনেক টাকা, হিসেবে দেখা যাচ্ছে 90 লক্ষ টাকা তিনি সরিয়েছেন। সারদার অ্যাকাউন্টে শিবনারায়ণ দাসের হিসাব তো বললাম, হিসেব দেখিয়েছে দেবযানী হিসাব দেখিয়েছে তার ডিরেক্টরশিপে। তিনি যে কাজটি করেছিলেন 2011-12 সালের আর্থিক বর্ষে 174 কোটি টাকা আমানতকারীদের থেকে আসা টাকা তিনি জমা করেছিলেন এবং 16 কোটি টাকা তিনি শোধ করেছিলেন। 2012-13 সালে 88 কোটি টাকা আমানতকারীদের থেকে আসা টাকা তিনি জমা করেছিলেন এবং 1.5 কোটি টাকা শোধ করেছিলেন। টোটাল সারদা রিয়েলিটির 2011-12 সালের আর্থিক বর্ষে 800 কোটি টাকা জমা করেছিল এবং 2012-13 আর্থিক বর্ষে 734 কোটি টাকা জমা করেছিল। শঙ্কর তার মিডিয়া গ্রুপকে স্ট্রং করার জন্য তারা মিউজিক, তারা নিউজ চ্যানেল তো প্রচারিত হতেই থাকে এবং সাংবাদিকদের যারা চ্যানেল পরিচালনা করে তাদেরকেও প্রচুর টাকা দিতে হয় এবং এই চ্যানেলগুলো সারদার প্রচার নিয়মিত হতে থাকে এবং এই চ্যানেলগুলো একসময় খুব জনপ্রিয় হয়। চ্যানেল 10 সাউথ এশিয়া চ্যানেল চলতে থাকে। তারপর শঙ্কর জেনাইটিস গ্রুপের থেকে একটা অটোমোবাইল কারখানা কেনে। অটোমোবাইল কারখানাটার আগের মালিক ছিল জেনাইটিস গ্রুপ। জেনাইটিস গ্রুপের থেকে শান্তনু ঘোষ থেকে গ্লোবাল অটোমোবাইল কারখানাটা কিনে নেয় এবং কলকাতার বুকের ওপর গ্লোবাল অটোমোবাইল কোম্পানিটা চলতে থাকে। মানুষকে দেখানো হয় যে সারদার গ্লোবাল অটোমোবাইল কারখানা চলছে, সেখানে সারদার লোগো পরে ড্রেস পরে ছেলেরা সব কাজ করছে। উড়িষ্যার ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেডের হয়ে একটা সিমেন্ট কারখানার কাজ চলছে দেখানো হয়। এইভাবে মানুষকে বিনিয়োগ করার প্রলোভন দেওয়া হয়েছিল। আদৌ সিমেন্ট কারখানা বেশি দিন চলেনি পরিকাঠামোগত অভাবে। আসামের বিস্কুট কারখানাও বেশি দিন চলেনি। শেয়ারউড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সারদা গার্ডেন, এরকম অজস্র সব হোটেল রেস্টুরেন্ট করে ওঠে সারদা রিয়েলিটি প্রাইভেট কোম্পানির আন্ডারে। দেবযানী তখন
ইডির সাথে একটা পরামর্শ করার জন্য তিনি একের পর এক সমাজে উচ্চতর মানুষদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে সারদা সাম্রাজ্য রক্ষার জন্য তাদেরকে টাকা দিতে হয়েছিল। যেমন বললাম, পুলিশ কমিশনার, তারপর ক্লাবের সেক্রেটারি, যার সঙ্গে ইডিদের সঙ্গে যোগাযোগ ছিল, সে 4 বছরে কয়েক কোটি টাকা দিয়েছে। ফিল্ম স্টাররা তারা নিউজ, তারা চ্যানেলে অভিনয় করত, তারা কেউ 31 লাখ এইরকমভাবে টাকা নিয়েছে। প্রত্যেকটা গ্রুপ টাকা নিয়েছে। শঙ্কর তাহলে সারদা সাম্রাজ্য ধ্বংস হলো কেন? আসলে মেন কারণটা ছিল সারদার যে সফটওয়্যারটা ছিল, যে সফটওয়্যারের মাধ্যমে কাজকর্ম হতো, আমানতকারীরা টাকা জমা দিচ্ছে তার সমস্ত নথি করা হতো, নাম, এন্ট্রি, অ্যামাউন্ট ইত্যাদি সমস্ত কিছু নথি করা হতো, তার প্রিন্ট আউট শঙ্করের হাতে দেওয়া হতো। কিন্তু হলে কী হবে, ওই সফটওয়্যারে, সাফারি সফটওয়্যার ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল নয়, যে কারণে ব্যাংকের টাকাটা জমা পড়ছে কিনা সেটা জানার কোনো উপায় ছিল না। দেবযানী বুঝতে পেরে গেছিল যে সারদা সাম্রাজ্য পতনের মুখে, তাই দেবযানী নিজেকে গুটিয়ে ফেলেছিল, অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু পুরোপুরি সে ছাড়তে পারেনি, কেননা সে কোম্পানির কাজটাকে ভালোবেসেছিল, চেয়েছিল কোম্পানিকে রক্ষা করতে, কোম্পানির জাহাজের হালটা ধরতে চেয়েছিল। কিন্তু বেচারা দেবযানী কোম্পানির হাল ধরতে গিয়ে নিজের জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে। দু 4 বছরে, 2008 থেকে 2011, এই 4 বছরে সারদার কোম্পানিতে 24.559 কোটি টাকা জমা পড়েছে এবং 476 কোটি টাকা দেওয়া হয়েছে। বুঝেই যাচ্ছে 24.559 কোটি আর কোথায় 476 কোটি, প্রায় 90%-এরও ওপরে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু তখন টাকা কোথায়? সারা দিনের সারদা সংস্থা চালিয়ে, প্রত্যেকটা ইউনিটের সংস্থা চালিয়ে হিসেব দেখা যাচ্ছে 80 লক্ষ টাকা খরচ হচ্ছে, অথচ সারদার কোনো অ্যাকাউন্টেই এত টাকা নেই। কোনো অ্যাকাউন্টে 5,000, কোনো অ্যাকাউন্টে 10,000, কয়েকটা অ্যাকাউন্টে হয়তো 1 লাখ, 2 লাখ, 2-3 লাখ টাকা করে পড়ে আছে। এমত অবস্থায় দেবযানী, শঙ্কররা কী করবেন? তাই সল্টলেকের মিডল্যান্ড পার্কে বসে তাদের রাত ধরে তাদের আলোচনা হতো এবং মধ্যরাতে সুদীপ্ত সেন তাদের বাড়িতে পৌঁছে দিত। রাজ্য জুড়ে আমানতকারীদের যখন একের পর এক আবেদন আসতে শুরু করলো তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, বাধ্য হয়ে তাদের হাতে বাউন্স চেক ধরিয়ে দেওয়া হতো। নিরুপায় শঙ্কর বুঝে গেছিল, সুদীপ্ত সেন বুঝে গেছিল আর কোনো উপায় নেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। সারা দেশ জুড়ে যখন খবর প্রচারিত হতে থাকলো, সারদা ব্রাঞ্চ অফিসগুলো এক এক করে বন্ধ, অরিন্দম নিখোঁজ। অরিন্দম অনেক দিন আগে থেকেই অরিন্দমের শাখা থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য শঙ্কর সন্দেহ করেছিল। কিন্তু ততদিনে সারদার জাহাজ প্রায় জলে তলিয়ে গেছে।
সুদীপ্ত সেন চেয়েছিল ব্যবসাটাকে রক্ষা করতে, কিন্তু সমাজের প্রতিটা স্তরের মানুষকে এত টাকা দিতে হয়েছে ব্যবসা রক্ষার্থে। চ্যানেলগুলোতে এত টাকা, চ্যানেলগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, সমস্ত কর্মচারীদের মাইনে বন্ধ হয়ে গেল, বাধ্য হতেই হবে, সারদার অ্যাকাউন্টে টাকা ছিল না, সেই জন্য ব্যবসাটা রক্ষা করতে পারেনি সুদীপ্ত সেন। অবশেষে 12 পাতার একটা চিঠি লিখলো যে সরকারের এই মহল, ওই মহল, সেই মহল, অমুক লোক টাকা নিয়েছে, হ্যাঁ, এত টাকা নিয়েছে, অমুক লোক এত টাকা নিয়েছে, এই সমস্ত বলে 12 পাতার একটা চিঠি লিখে দেবযানী তখন দিল্লিতে যায় একটা কিছু পেন্ডিং কাজ মেটাবার জন্য। কিন্তু দেবযানীকে ডেকে নেয় শঙ্কর ফোনে এবং দেবযানীকে নিয়ে সে উত্তর ভারত পালিয়ে যায়। দেবযানী মনে মনে খুব ভয় পেয়েছিল এবং তিনি তার নিজের প্রাণের আশঙ্কা করেছিল। একসময় সুযোগ পেয়ে সে তার মাকে ফোন করে, সেই সূত্র ধরে পুলিশ দেবযানী আর সুদীপ্ত সেনকে কাশ্মীরে সোনমার্গে পায়। ততদিনে হাজার হাজার মানুষ বুক চাপড়াতে থাকে। তাদের সঞ্চয়ের টাকা তারা আশা করেছিল, কত কষ্ট করে জমিয়েছিল, বৃদ্ধ মানুষ রিটায়ারমেন্টের সমস্ত টাকা জমা করেছিল, কেউ তার একটা ঘর বাড়ি ছিল সেটাকে বিক্রি করে টাকা জমিয়েছিল, কেউ তার মেয়ের জন্য বিয়ের জন্য টাকা জমিয়েছিল। কত মানুষ অসহায়ভাবে বুক চাপড়াতে থাকে। এজেন্টদের কি অবস্থা হয়, এজেন্টরা মারধর খায়, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, কত এজেন্ট আত্মহত্যা করেছে, কারণ তারা সারদার হয়ে মার্কেট থেকে টাকা তুলেছিল। তারা একটুও বুঝতে পারেনি আদৌ ঘটনাটা এই পর্যায়ে চলে আসবে। কত আমানতকারী গরিব মানুষগুলো বিষ খায়, গলায় দড়ি দেয়, কেউ গায়ে আগুন দেয়, কত এজেন্ট আত্মহত্যা করে। সারদা সাম্রাজ্যের পতন ঘটলো, আর সেই সঙ্গে সঙ্গে আজও সেই সমস্ত মানুষ অসহায়ভাবে বুক চাপড়াতে আছে। তাদের সারা জীবনের সঞ্চয়ের টাকা তারা শেষ করে ফেলেছে। নমস্কার, পরবর্তী ভিডিওতে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব।